অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন। আজকে আমরা গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তোমরা নিজ ক্লাসে 6-7-এ পরিসংখ্যান নিয়ে কিছুটা ধারণা নিয়েছো। আজকে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। দেখো, আমি বোর্ডে একটা তথ্য দিয়ে রাখছি। 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। দেখো, নম্বর এখানে দেওয়া আছে, 25 জনের নাম্বার, বিভিন্ন নাম্বার পেয়েছে। তো তোমরা আগে পরিসংখ্যান কি এটা জেনেছো, তারপরে আবার একটু আমরা আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করব পরিসংখ্যান কি। দেখো, পরিসংখ্যান তোমাদের বই আছে, এটা তত্ত্ব। দেখো, তত্ত্ব উপাত্ত। পরিসংখ্যান হচ্ছে, দেখো এখানে আমরা শিক্ষার্থীর নাম্বার দিয়ে রাখছি। তো এরকম নাম্বার থেকে আমাদের কাজ করতে হবে। এরকম সংখ্যাভিত্তিক যে তত্ত্ব, দেখো সংখ্যা লেখা আছে, এই সংখ্যাভিত্তিক যে তত্ত্ব আছে বা উপাত্ত, এইগুলোকে বলা হয় পরিসংখ্যান। তার মানে পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক তত্ত্বকেই পরিসংখ্যান বলে। আর এই পরিসংখ্যানে যে নাম্বারগুলো দেওয়া আছে, বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোকে বলা হয় উপাত্ত। নাম্বারগুলোকে বলা হয় উপাত্ত। এর আমরা পরিসংখ্যান কি এটা আরেকটু ভালো করে জানলাম, এবং উপাত্ত যে নাম্বারগুলো আছে পরিসংখ্যানের, এগুলো হচ্ছে উপাত্ত। এখন আমরা এই নাম্বার নিয়ে নাম্বারগুলোর গড় নির্ণয় করব। তোমরা আগে জেনেছো গড় কিভাবে নির্ণয় করতে হয়। যেমন এখানে 25 জনের নাম্বার দেওয়া আছে, আমরা যদি এই নাম্বারগুলো যোগ করে 25 দিয়ে ভাগ করি, তাহলে আমরা গড় পেয়ে যাব। এটা আমরা নিজ ক্লাসে করেছি। এখন পরিসংখ্যানের নিয়মে আমরা এই নাম্বারগুলো কিভাবে সহজে বের করতে পারি, গড় কিভাবে বের করা যায়, সেটাই আমরা শিখব। যেমন এখানে আছে 25 জন, আমাদের অনেক সময় শত শত শিক্ষার্থীর নাম্বার থাকবে। এগুলো তো আমরা যোগ করে ভাগ করে আর গড় নির্ণয় করতে পারবো না। আমরা এই পরিসংখ্যানের নিয়মে আমরা গড় নির্ণয় করব। এবার দেখো, এই গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। তাহলে আমাদের জানতে হবে পরিসর। এই নাম্বারগুলো দেওয়া আছে, এর মধ্যে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার আমাদের বের করতে হবে পরিসর নির্ণয় করার জন্য। তাহলে দেখো, সর্বোচ্চ নাম্বার কত? এখানে সর্বোচ্চ নাম্বার এখানে আছে 88, এরপরে 88, এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার। আবার দেখো সর্বনিম্ন নাম্বার কত, এখানে আমরা দেখে যাব 75, 69, 67, 69, 65, 63, 66। তাহলে 63 হচ্ছে সর্বনিম্ন নাম্বার। এখানে 88, 63, পরিসর ইকুয়াল টু, পরিসর নির্ণয়ের একটা সূত্র আছে। এই সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা যদি বাদ দেওয়া হয়, এটার যে পার্থক্য, এটাই হচ্ছে পরিসর। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। যেহেতু সর্বনিম্ন সংখ্যাটা আমরা বাদ দিচ্ছি, এই জন্য এটা একটা সংখ্যা আবার যোগ করে দিতে হয়। সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে 88 বিয়োগ 63 যোগ 1
1 5 এখানে 2 যোগ 1 ইকুয়াল টু 26। তার মানে আমরা পরিসর পেয়ে গেলাম 26। এবার এই পরিসরটি এটা যে আমরা গড় নির্ণয় করব, এখানে বিভিন্ন ব্যবধানে আমাদের ভাগ করে নিতে হবে, যেটাকে বলা হয় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এখানে আমাদের 25 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে। এখানে ব্যবধান পরিসংখ্যানে সাধারণত 5 থেকে 15 পর্যন্ত নিতে হয়। যেহেতু আমাদের এখানে সংখ্যা কম আছে নাম্বার, এই জন্য আমরা 5 ব্যবধানে নিব। তার মানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নিব 5 শ্রেণী ব্যবধান যদি না হয় তাহলে এখানে শ্রেণী কতটা হবে আমরা এই পরিসর থেকে বের করতে পারবো। শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ব্যবধান পরিসর হচ্ছে 26, শ্রেণী ব্যবধান 5, এখানে 5 5 25, 1 থেকে 5 দুগুণ 10 ইকুয়াল টু 6। আমাদের এখানে 5.2 আছে, 5.23 যেটা আসুক না কেন এর পরবর্তী পূর্ণ সংখ্যা যেটা সেটা নিতে হবে। তার মানে আমাদের শ্রেণী হচ্ছে 6টি, শ্রেণী সংখ্যা 6। এবার আমরা এখান থেকে পেলাম পরিসর 26, শ্রেণী সংখ্যা 6 পেলাম। এখন এই উপাত্তের গড় নির্ণয় করতে গেলে আমাদের সারণী তৈরি করতে হবে। দেখো সারণীটা কিভাবে তৈরি করতে হয়। আমাদের এখানে 8টা লাইন, উপরে একটা লাইন বেশি আঁকতে হবে, নিচে একটা, তার মানে 8টা ঘর করতে হবে। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এর তারপর হচ্ছে গণসংখ্যা। দেখো আমরা শ্রেণী এখানে সর্বনিম্ন সংখ্যা আছে 63। আমরা এখানে 5 ব্যবধান যদি হয় 63 থেকে আমরা শুরু করতে পারি, 62 61 যে কোনো সংখ্যা থেকেই আমরা শুরু করতে পারি কাছাকাছি। তবে আমরা 63 থেকে শুরু করব। 63 থেকে 5 ব্যবধান 63 64 65 66 67, 63 থেকে 67, 68 থেকে 68 69 70 71 72। আমাদের এই দুটা সংখ্যা দেখতে হবে, এরপরে কিন্তু সহজ। এবার দেখো 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে 87, 88 থেকে 92। এটা আমরা শ্রেণী ব্যাপ্তিটা পেয়ে গেলাম। এবার দেখো টালি চিহ্নটা কিভাবে দিতে হয়। আমরা এখানে যে সংখ্যাগুলো আছে একটা একটাকে সংখ্যার জন্য একটা করে দাগ দিয়ে দিব। দেখো এখানে 72 আছে, 72 কোন ঘরে আছে আমরা সেখানে বসাবো। 72 আছে এই ঘরে, আমরা একটা টান দিলাম। 85 দিলাম, 85 আছে এই ঘরে। 78 84, এরপরে 78 আবার আছে এখানে এক দিলাম। 75
69 67 পরে এরপরে 88 আছে 88 একদম শেষে 80 80 ঘরে 74 বা 77 আমরা 77 এই ঘরে 79 এই ঘরে 69 এবার 74 আছে 73 এখানে যখন 4-5টা হবে তখন আমাদের এভাবে আটকায় দিলাম 5টা। এরপরে 83 65 75 69 63 75 75 এরপরে 86 66 71 এখানে তাহলে আমরা তালি চিহ্ন পেয়ে গেলাম। এখান থেকে আমরা গণসংখ্যা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফআই তার চিহ্ন দিয়ে দাও এফআই। এখানে কত হচ্ছে 4 এটা হলো 5 হচ্ছে 7 4 4 1 তাহলে আমাদের মোট সংখ্যা এখানে n ইকুয়াল টু 9 7 16 16 20 24 25 আমাদের 25 শিক্ষার্থীর নাম্বার ছিল 25 গণসংখ্যা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে গণসংখ্যা সারণী। এটা আমরা এখানে উপরে লিখে রাখো, সবাই লিখো গণসংখ্যা নিবেশন সারণী। আর যেহেতু এই সারণী থেকে আমরা গড় নির্ণয় করবো, তো লিখে রাখো গণসংখ্যা নিবেশন সারণী হতে গড় নির্ণয়। দেখো যদি তোমাদের শুধু সারণী তৈরি করতে বলে তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। যদি সারণী বলে আমরা শ্রেণী ব্যাপ্তি টালি চিহ্ন দিব, গণসংখ্যা দিব, আমাদের সারণী তৈরি হয়ে গেল। যদি বলা হয় গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে আমরা এইটুকু কাজ করব। আর এখান থেকে গড় যেহেতু আমরা নির্ণয় করব, আমাদের এটার জন্য আরো 2টা ঘর বেশি আঁকতে হবে। দেখো মধ্যবিন্দু বা মধ্যমান এটাকে xi দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এখানে এর পরেরটা হচ্ছে fi ইনটু xi। আমরা এখানে সংক্ষেপে লিখব গণসংখ্যা fi শ্রেণী মধ্যমান xi, fi ইনটু xi। 63 আর 67 মধ্যবিন্দু, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। 63 আর 67 যোগ করব 13। আর এখানে যদি 2 দিয়ে আমরা ভাগ করি 6 দুগুণ 12 1 0 5 65। আর এটা 65। এখানে 5 ব্যবধান, যেহেতু এর সাথে 5 যোগ করলে কত হয় 68। আচ্ছা এই 68
72, এর সাথে যদি আমরা 5 যোগ করি পরবর্তী মধ্যবিন্দু পেয়ে যাব। 5 যোগ করলে 70 হয়, তাহলে আমরা এখানে 70 লিখব। তারপরে 75, 80, 85, 90। দেখো এখানে মধ্যবিন্দু আমরা যদি একটা নির্ণয় করতে পারি, আমাদের ব্যবধান আছে কত? 5 ব্যবধান। তাহলে এটার সাথে 5 যোগ করলে আমরা পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব। এরপরে 5 যোগ করে লিখলে আমরা অতি সহজে মধ্যবিন্দুগুলো পেয়ে যাব। এবার গণসংখ্যা আর শ্রেণীর মধ্যমান গুণ করে আমরা এখানে বসাবো। আর এখানে গুণ করলে তোমরা ক্যালকুলেটরে গুণ করে নিবে। আমরা এখানে গুণ করি 4 5 এ 20 এর 0, 5 0 0, 5 7 35, 5 7 35 এ 5, 7 7 49, 50, এখানে 52 53, 0 4 8 32, 4 5 এ 20, 4 8 32, 33 34, 90 90 কে 90। এবার দেখো গুণটা ভালো করে আবার চেক করে নিতে হবে। 35 7 35 এ 5, 7 49, 50, এখানে 52, এখানে 52 হবে। 525, 32, 34। এবার এটা যোগ করে নিতে হবে। যোগফলটা হচ্ছে আমরা চিহ্ন দিব, দেখো এটা হচ্ছে যোগফলের চিহ্ন, সামেশন অফ fi xi। এটা যোগ করলে আমাদের 5 11 12 13 14 15 15 19 19 আর 9 28 এর 8, 2 5 3 8 8 5 13 13 16 17 18 1885। সামেশন অফ fi xi 1885। বর্গটাকে আমরা x বার চিহ্ন দিতে পারি, x বার দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে সামেশন অফ fi xi বাই n। fi xi এর মান 1885 আর মোট সংখ্যা হচ্ছে 25। আমরা এখানে ক্যালকুলেটরে ভাগ করতে পারি, তবে এখানে 188 25 দিয়ে একবারে যদি ভাগ করো 7 25 এ 175, 175 তাহলে 13 থাকে 135, 135 5 25 125, 10 থাকে 4 25 এ 100, তার 75.4। তাহলে আমরা গড় পেয়ে গেলাম 75.4। এই ভাগটা তোমরা ক্যালকুলেটরে করতে পারো। অতএব নির্ণয় গড় 75.4। দেখো যদি এরকম উপাত্ত দেওয়া থাকে আর এই উপাত্তের যদি গড় নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমে আমাদের এখান থেকে পরিসর নির্ণয় করতে হবে, এরপর শ্রেণী সংখ্যা নির্ণয় করার পর গণসংখ্যা নির্বাচন সারণী থেকে আমরা সূত্রের মান বসিয়ে দিয়ে এভাবে আমরা অতি সহজেই গড় নির্ণয় করতে পারি। ঠিক একই রকম তোমাদের বই দেখে নিবে, অনেকগুলো ছক আছে। ছক থেকে কমপক্ষে তোমরা 4 থেকে 5টা ছক এরকম নিয়ে এভাবে গড় নির্ণয় করবে এবং আগামী ক্লাসে তোমরা এই গড় কমপক্ষে 4টা ছক থেকে করবে, 4 5 যদি বেশি পারো বেশি করবে করে আগামী ক্লাসে তোমরা দেখাবে। এবং পরবর্তীতে আমরা এরপরে আমরা এটার লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।